আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এজন্যে আপনাদের সম্মানটা আরেকটু বেশি। আনিন না বাইল আসিম, কোরআনে কারিমে আছে, আল্লাহ বলেন, হে নবী আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান। এখানে নাবাইল আসিম মানে ব্রেকিং নিউজ। আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি যে ঘটে যাওয়া সংবাদগুলো যাচ্ছে, এটা যারা কাভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইল আসিম। মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান, এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান, এই কষ্টের পারিশ্রমিক উজরত এটা আমি আল্লাহ নিজে দেব এবং গয়রা মান্য নিরবিচ্ছিন্নভাবে আপনাকে আমি দেব, দুনিয়া আখেরাত মিলে, যদি আপনার এই কোয়ালিটি থাকে। এটা যদিও শুধু নবীর জন্য এলাকা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন, শুধু নবী না। তাফসীরে আমরা পড়েছি এটা কিয়ামত পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে, ইখলাস নিয়ে, যে আমি সত্যকে তুলে ধরব। কারণ এই যে নিউজ NEWS, এটা আপনি দেখবেন ব্যাখ্যা করলে, N দিয়ে আমি পেয়েছি নর্থ, E দিয়ে ইস্ট, এরপরে W দিয়ে ওয়েস্ট, S দিয়ে সাউথ। আপনি তাম পৃথিবীর চারিদিকে তাকিয়ে দেখেন, এর ভেতরে আর কিছু বাকি নেই, সবগুলো এর ভেতরে এসে গেছে। সুতরাং আপনাদের সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্বনবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন, সাংবাদিক করে পাঠিয়েছিলেন, সে মহান পেশা যারা গ্রহণ করেছেন, আল্লাহ আপনাদের জন্য লাআজরান গায়রা মামনুন, অবশ্যই নিরবিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা করবেন। আমাকে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী থেকে কুষ্টিয়া সদর আসনে নমিনি ঘোষণা দিয়েছে, আমি তো রাজনীতিতে নতুন, আপনারা জানেন। বাইরের জেলা এবং বিশ্বের বিভিন্ন দেশ মিলে যে পরিস্থিতি, কুষ্টিয়াতে ওই পরিস্থিতি এখনো আমার হয়নি। এলাকার ফকির ভিক্ষা পায় না, এরকম একটা কথা আছে না? কালকে আমি মেহেরপুরে ছিলাম, 1.5-2 লাখ মানুষ, অথচ কুষ্টিয়ায় আলোচনা করলে 10-15 হাজারের বেশি মানুষ তো আমি একই। এই জন্য বাইরে এবং বিশ্বের অন্যান্য দেশ মিলে যে পরিস্থিতি আল্লাহ দিয়েছে, কুষ্টিয়াতে ওইটা আমরা কাজে লাগাতে চাই। সবচাইতে বড় বিষয়, কুষ্টিয়াতে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো জনবান্ধব গড়ে তোলা দরকার। মানুষ এখানে যদি ভয় পায়, SP অফিসে, থানাতে, এবং কি এই সিভিল সার্জন অফিস সহ কয়েকটা আমি ধরলাম, এখানে যেতে মানুষ, সাধারণ মানুষ বাইরে দেখি বসে থাকে, কাছুমাছু হই, ভয় পায়। আমরা এগুলো জনবান্ধব হিসাবে গড়ে তুলবো আগামীতে ইনশাআল্লাহ। চিনি কলটা চালু করা দরকার, আপনারা জানেন, এটা আমাদের জন্য এখন অবধারিত হয়ে পড়েছে। হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এরপরে আমরা ঘোড়াই ব্রিজ যেটা আছে, এটা খুব দ্রুত বাস্তবায়নের চেষ্টা চালাবো আগামীতে। মজমপুরে, এখানে যেহেতু কুষ্টিয়ার ভেতরে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে ওয়াই সিস্টেমের একটা যদি ফ্লাইওভার বানানো যায়, এখানে আমার মনে হয় এই জায়গায় যানজট নিরসন হবে এবং কুষ্টিয়া দেখতেও ভালো লাগবে। এরপরে চাউল শিল্পকে এটা আধুনিকায়ন করা লাগবে। বাংলাদেশের ভেতরে যে 2 জেলায় চাউল বেশি হয়, কুষ্টিয়ার এখানে আর ওদিকে নওগাঁ রাতরা, আমরা এই 2 জায়গার ভেতরে কুষ্টিয়াকে বাংলাদেশের টপ জায়গায় নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা প্রশস্তকরণ, এটা আরও বেশি দরকার। আপনারা বৃষ্টির পানি হলে কিভাবে পানি বেঁধে থাকে, ময়লা, এগুলো আমরা লক্ষ্য করছি। সামনে এগুলো আমরা ইনশাআল্লাহ সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার। অন্যান্য বিশ্বের, উন্নত বিশ্বে যেভাবে নিয়ে যায়, আমরা কুষ্টিয়াকে ওইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এদিকে রানাখড়িয়া থেকে একেবারে লালন ব্রিজ পর্যন্ত, তার মানে ওই যে রুমি ব্রিজ, মেহেদি রুমি ব্রিজ, এই নদীর ধারে, বাইরের দেশগুলোতে গেলে নদীর ধারে ঘুরলে মনটা আরো ফ্রেশ হয়ে যায়, আর আমাদের এই নদীর ধারে আসলে মন আরো কালো হয়। আমরা এখানে অন্তত একটা রাস্তা
প্রশস্তকরণ দিয়ে কুষ্টিয়ার যানজট কমানোর চেষ্টা চালাবো। সর্বোপরি বাংলাদেশ প্রশাসন, বিশেষ করে পুলিশ, এটা পুলিশি সেবা যেটা দরকার, এটা এখন যেহেতু ওনারা আগস্টের 5 তারিখের পরে অধিকাংশই নিষ্ক্রিয় হয়ে আছে এবং নিশ্চুপ হয়ে আছে, এটা আমরা সর্বাত্মকভাবে কাজে লাগানোর চেষ্টা করব। সবার দোয়া নিয়ে, আমি যেহেতু সবার বয়সেই প্রায় ছোট, সবার কাছে শুভকামনা চাই এবং দোয়া চাই, এই বলে আমার আলোচনা শেষ করছি। বর্তমান সময়ে যে নির্বাচনী ব্যবস্থা আমরা সেখানে লক্ষ্য করি যে নির্বাচনী ব্যবস্থাগুলোকে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশে বলা হয়েছে 10টি গুন্ডা, 10টি হুন্ডা, তারপরে আপনার এই যে মনোনয়ন বাণিজ্য, তারপরে কেন্দ্র দখল, ভোটের বাক্স ছিনতাই। এটার আর বলার তো জায়গা আমাদের নাই প্রিয় ভাইরা। এটা তো জাতীয় নির্বাচন, এমনকি দলীয় নির্বাচনের ক্ষেত্রেও আমরা এই আপনাদের প্রকাশিত সংবাদে দেখতে পেয়েছি যে ব্যালট বাক্স ছিনতাই হয়ে গেছে। তো যে দেশে নির্বাচনের এই অবস্থা, তো এইগুলো থেকে নির্বাচনকে একটু মুক্ত করার জন্য এই পিআর সিস্টেমের কথা জামাত ইসলামী বলেছে, যে যাতে করে এই আপনার এই ব্যালট বাক্স ছিনতাই, তারপরে নির্বাচনে প্রভাব খাটানো, তারপরে কালো টাকার যে দৌরাত্ম্য, এগুলো কমিয়ে একটি সুন্দর নির্বাচন পিআর পদ্ধতিতে সম্ভব। হ্যাঁ, এগুলো নিয়ে পক্ষে বিপক্ষে কথা আছে, আপনাদেরও অনেক প্রশ্ন আছে। আমরা আপনাদের হাতে একটা আমাদের কেন্দ্র প্রদত্ত বুকলেট দিয়েছি। আমারও সব জানা আছে বলে আমি স্বীকার করি না, আপনাদেরও সব জানা আছে বলেও আমি মনে করি না। এই জন্য একটু দেখলে আমার এই প্রশ্নটার একটা যথার্থ উত্তর হয়তো ওই জায়গায় আপনারা পাবেন। তো সম্মানিত ভাইরা, আমরা অনুরোধ করব যে আমাদের জামাত ইসলামী শুধু নয়, এদেশের যেহেতু 25টা দল এ ব্যাপারে কথা বলছে পিআরের নির্বাচনের জন্যে, আপনারাও এই বিষয়টি দেখে শুনে পড়ে যদি মনে হয় যে দেশের জন্য নির্বাচনী ব্যবস্থার জন্য এটি উত্তম, অবশ্যই আপনারা এর পক্ষে কথা বলবেন। এই আবেদন আমরা রাখতেই পারি আপনাদের কাছে, কারণ আপনাদের কথা মানে এটা গণমানুষের কথা হবে, আপনাদের বক্তব্য মানে গণমানুষের বক্তব্য। গণমানুষ যদি এটা মেনে নেয় তাহলে হবে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো একটা জায়গায় আপনারা দেখে এসেছেন, তো ঐক্যমত্য কমিশনের মাধ্যমে এক জায়গায় আমরা প্রায় চলে গেছি। আমার মনে হয় আরও কিছুটা আমরা এক জায়গায় চলে যেতে পারবো, বিশেষ করে জুলাই সনদ, তারপরে হলো যে পিআরের ব্যাপারে একটা জায়গায় আমরা যেতে পারবো। সেই সময়টি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের আজকের বক্তব্য হলো, বাংলাদেশ জামাত ইসলামী দেশ এবং জাতির কল্যাণে, এদেশের মানবতার কল্যাণে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশে রাজনীতি করে। আমরা এই কথাগুলো অনেক দিন ধরে বলেছি, কিন্তু আমাদের এই কথাগুলো আমরা সবার কাছে পৌঁছাতে পারি নাই। প্রতিবন্ধকতা ছিল আমাদের সামনে অনেক, বিশেষ করে বিগত 16টি বছর আপনারা সবাই সাক্ষী যে আমরা কি অবস্থায় ছিলাম, আপনারাও ছিলেন। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আজকে জাতির সামনে আমাদের কথাগুলো আমরা পরিষ্কার করে তুলে ধরতে পারছি ঠিকই। দয়া করে যদি আপনারা আমাদেরকে আরও একটু সহযোগিতা করেন, আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে। জনগণ যদি এটি মেনে নেয়, তার ভিত্তিতে নির্বাচন হবে। সর্বোপরি জনগণ নির্বাচনে যাদেরকে ভোট দেবে তারাই দেশ পরিচালনার দায়িত্ব পাবে। আমরা মনে করি বাংলাদেশের মানুষের জামাত ইসলামীর প্রতি এই মুহূর্তে যে ভালোবাসা, যে দরদ, যে সমর্থন আমরা খোঁজ পাচ্ছি, আমার বিশ্বাস বাংলাদেশ জামাত ইসলামী এবার জনগণের মতামত নিয়ে, জনগণের ভোটে আল্লাহ চাইলে দেশ পরিচালনার সুযোগ পাবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আর পিছনে যেতে চাই না। আমরা বৈষম্যহীন একটি সমাজ গড়তে চাই। সেই সমাজ গড়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা চাই। আগামী জাতীয় নির্বাচন, এই নির্বাচনে অবশ্যই একটি ভাইটাল রোল আপনাদের থাকবে। আমি এখনো লক্ষ্য করি কিছু কিছু ভাইরা অনেক সময় নেগেটিভ সংবাদ পরিবেশন করেন, অনেকের জনপ্রিয়তাকে খর্ব করার জন্য লেখা হয়। আমার অনুরোধ থাকবে, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি, এবং আমাদের এই কথাও মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই অনুভূতি নিয়ে যদি আমরা আমার কলম চালাই, তাহলে নিশ্চয় এই সোনার বাংলা হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী 1971 সালের পরে তার একটা গোটা দেশকে, পাকিস্তানকে অখণ্ড রাখতে চেয়েছিল। এটা তাদের অপরাধ ছিল না। আমি কিন্তু ভিন্ন অঙ্গীকার লোক ছিলাম, আমি বলেও দিয়েছি আপনাদেরকে, এটা তাদের জন্য কোনো অন্যায়ের কিছু ছিল না।
কিন্তু তারপরে যখন তাদের ওই একত্রিত রাখা সম্ভব হয়নি, বাংলাদেশ আলাদা হয়ে গেছে, বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আনুগত্য ঘোষণা করেছে এবং বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য ৫৪টা বছর তারা যতটুকু কাজ করেছে, তারা যেটা মানুষের সম্মুখে আসছে তাদেরকে দেওয়া হয়নি, তারপরেও তারা যে কর্মপদ্ধতি যে কাজটুকু করেছে, আমি আপনাদের কাছে বিবেকের কাছে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ স্বাধীনতার বিরোধী কোনো একটা জায়গায় কোনো একটা ঘটনাবলী তাদের জীবনে আছে কি না যেটা বাংলাদেশ স্বাধীনতার বিরোধী বা সার্বভৌমত্বের বিরোধী কাজ করেছে। চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা, লুটতরাজ, পরের দ্রব্য লণ্ঠন করা, সরকারি সমস্ত টাকা পয়সা মারা, বিদেশে টাকার পাচার করে, এর ভিতরে আপনারা জামাত ইসলামীর সঙ্গে সংগতি পাবেন না। তাহলে আমাদের ৫৪ বছর পর্যন্ত তারা বাংলাদেশ যদি বলি যে বিরোধিতা করেছিল, তারা তাদেরকে জীবনের একটা কিছু পাওয়া গেল না এদেশের অকল্যাণকর কোনো কাজে। আর যারা আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম, তারা বাংলাদেশের জন্য কি কাজটাকে করেছি এটা আপনাদের বিচারের উপরে আমি ছেড়ে দিলাম। এই যে ট্যাগ লাগানো হয় ওইটাই কারণ। একজন বলেছেন যে শিবিরকে রক কাটার ট্যাগ লাগানো হয়, কিন্তু তা তো খুঁজে পাওয়া যায় না। আমি আপনাদের কাছে এই বিষয়টাকে উপস্থাপন করে এটুকু বলতে চাই যে আসুন, জামাত ইসলামী ৫৪ বছর যেমন এই দেশের বিরুদ্ধে কোনো কাজকর্ম করেনি, তাহলে যদি বিরুদ্ধে না করে থাকে তাহলে একটা কাজ তো করেছে, সেটা কোথায়? পক্ষের কাজ করেছে। এখন সময় এসেছে আপনাদের সঙ্গে জনসাধারণের সাথে নিয়ে বাংলাদেশকে গড়বার। আমরা বাংলাদেশকে গড়তে চাই।